আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম রক্তকরবীর সহজ পাঠ বলছেন ভবেশ দাস। হয়তো প্রলাপের মতোই মনে হবে, সত্যিকারের প্রলাপই হয়তোবা। বিশ্ব নাট্য দিবসকে মনে রেখে যদি একবার একই দিনে বিশ্বজুড়ে রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকটি অভিনীত হয়, কেমন হয় তবে? সাংকেতিক, রূপক, দুর্বোধ্য কত রকম অভিধায়িত পেয়েছে এই নাটক। নাটকটা শতবর্ষ বলে বলছি না, আর তেমনভাবে বলবই বা কী করে। অন্তত 10-11 বার এই নাটকের খসড়া বদলেছেন রবীন্দ্রনাথ। কখনো যক্ষপুরী, নন্দিনী, অবশেষে তার নাম দিয়েছেন রক্তকরবী। কেন রক্তকরবী? রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, আমার ঘরের কাছে একটি লোহা লক্কর জাতীয় আবর্জনার স্তূপ ছিল। একদিন দেখি ওই লোহার জাল জঞ্জাল ভেদ করে সুকুমার একটি করবী শাখা উঠেছে, একটি লাল ফুল বুকে করে। তাই নাটকে নন্দিনী আর রক্তকরবীতে কোনো ফারাক রাখেননি। কিন্তু কেন? নাটকের মধ্যে দেখতে পাই জালের আড়াল থেকে ক্ষমতায় মদমত্ত শক্তিধর রাজা ভয়ঙ্কর প্রতাপে নন্দিনীকে ভয় দেখাতে চায়। নন্দিনী বলে, আমার মধ্যে কি দেখছ? নেপথ্য থেকে রাজা বলে, বিশ্বের বাঁশিতে নাচের যে ছন্দ বাজে, সেই ছন্দ। সেই নাচের ছন্দেই নন্দিনী তুমি এত সহজ হয়েছ, এমন সুন্দর। আমার তুলনায় তুমি কতটুকু, তবু তোমাকে ঈর্ষা করি। কেবলই মনে হয় এইখানে যেন রয়ে গেছে রক্তকরবীর সহজ পাঠ। কেউ বলবেন সমাজ পাঠ, কেউ বা বলবেন রাজনীতির পাঠ। বিশ্বের বাঁশিতে নাচের ছন্দটি বোঝাতে গিয়ে রবীন্দ্রনাথকে বলতেই হয় এই নাটকটি সত্যমূলক। নাটকটা লেখার সময় 1924 যদি ধরি, তাহলে তার আগে প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা, ধ্বংসলীলা তিনি দেখেছেন। 1920-21 রবীন্দ্রনাথ আমেরিকা ভ্রমণের সময় বুঝতে পারছেন যন্ত্রের কাছে মানবিকতা হারিয়ে যেতে চাইছে। ফ্রান্স থেকে দীনবন্ধু এন্ড্রুসকে লিখছেন, যুদ্ধের সময় কি মারণ যজ্ঞ সেখানে চলেছে। যন্ত্র, অস্ত্রের ঝঙ্কার, বিজ্ঞানের বিধ্বংসী প্রয়োগ দেখে রবীন্দ্রনাথ সুদূর ভবিষ্যৎ নিয়ে কম আতঙ্ক বোধ করেননি। পুঁজি, ধনকুবেরদের রক্তচক্ষু, চরম নিষ্ঠুরের মতো প্রকৃতিকে লেহন করে নেবার লোভ মানুষকে কৃতদাস বানিয়ে তাদের শুধুই শোষণ করে চলেছে। শ্রমজীবী খোদাইকরেরা যারা রাজ সর্দারের নির্দেশে মাটির তলা থেকে তাল তাল সোনা তুলে আনছে, তারা শুধু সংখ্যামাত্র। নাটকে রাজার চাইতেও সর্দার, কপট ধর্মপ্রচারক গোঁসাই যেন বড় হয়ে উঠছে। এই নাটকে আমরা সংলাপে কয়েকটা শব্দ পেয়ে যাই: ধ্বজা পূজা, অস্ত্র পূজা, মারণচণ্ডীর ব্রত। কাদের ধ্বজা, কার অস্ত্র? মারণ খেলায় কারা মেতে উঠেছে? আজকের সময়ের চারপাশটা একটু তাকাতে ইচ্ছে করে না? বিশ্বের বাঁশির ছন্দ চূর্ণ করে দিয়ে যখন কোনো রাষ্ট্রনেতারা মুখোমুখি বসে দ্বন্দ্বে মেতে ওঠেন। আবার কেউ যদি বলেন, ওই যে বরফের দেশ গ্রিনল্যান্ড, ওটা আমার চাই। ওই বরফ গলিয়ে তার অতল তল খোদাই করে আমি তুলে আনতে চাই সম্পদ। একজনের মুখে শুনেছিলাম, এই নাটকে সর্দার যেন কর্পোরেটের মতো আচরণ করছে, আগ্রাসী অস্মিতাই যেন প্রকৃত শাসক। এই নাটকে শ্রমিক ফাগুলাল যেমন বলছেন না, দেখনি ওদের মদের ভাঁড়ার, অস্ত্রশালা আর মন্দির একেবারে গায়ে গায়ে। তাহলে মানুষকে একদিকে নেশায় বুঁদ করে দাও, চালিয়ে যাও অস্ত্রের ব্যবসা আর ধর্মস্থানে অন্ধভক্তি। পুঁজিকে মুষ্টিমেয়র ব্যক্তিগত, কুক্ষিগত করার রাক্ষসের লোভ। মানুষের সভ্যতার আজ এই বড় সংকট। রক্তকরবীতে রঞ্জন যৌবনের প্রতীক। রঞ্জনকে মেরে ফেলবার পর রাজার বোধোদয় হল। তখন সে বলে, আমি যৌবনকে মেরেছি। এতদিন ধরে আমার সমস্ত শক্তি নিয়ে আমি কেবল যৌবনকে মেরেছি। মরা যৌবনের অভিশাপ আমাকে লেগেছে। রাজাকেও শেষে নন্দিনীর সাথী হতে হল। অথচ পৌষের গান গাইতে গাইতে নন্দিনী রাজাকে বলেছিল, তুমি বেরিয়ে এসো রাজা, তোমাকে মাঠে নিয়ে যাই। মনে পড়ে নাকি গুপি বাঘার সেই গান? রাজা কি সে শান্তি পায়? তেজিয়ে সোনার গদি রাজা মাঠে নেমে যদি হাওয়া খায়, তবে রাজা শান্তি পায়। এখন এই অশান্ত বিশ্বে তাই ভাবি, কল্পনায় ভাবি, বিশ্বনাট্য দিবসে একই দিনে যদি বিশ্বজুড়ে রক্তকরবী অভিনীত হয়, তবে কি তা প্রলাপের মতোই শোনাবে? হবেও বা। সমীক্ষা শেষ হল, বললেন ভবেশ দাস।